আমি কাজী আবু রায়হান, আমি সৌদি আরবের একজন প্রবাসী। আমার বাড়ি বরিশালের নদীতে। সো আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। 2013 সালের ঈদের দিন আমার সাথে সর্বপ্রথম ঘটে ঘটনাটা এরকম যে আমি 2013 সালের ঈদের দিন রাত্রবেলা আমাদের কাজ হয়েছে, আমরা ওইটার কাজ করি। সো আমাদের এখানে প্রায় 2 থেকে 300 লোকজনের পার্টি হয় ঈদের দিন রাত্রবেলা। এখানে চা গাওয়া কফি দেওয়া হয়, তারপর এখানে খানা আসে, সবাই এখানে খানা খায় চলে যায়। সো আমার মালিক এখানে খুব একটা বড় একটা বিজনেসম্যান, নাম করা একটা সৌদি আরবের বিজনেসম্যান। সো আমি তার নামটা উল্লেখ করতে চাই না। তার বাড়িতে সো একদিন ঈদের দিন রাত্রবেলা, 2013 সালের ঈদের দিন রাত্রবেলা আমি দেখতেছি কর্নার এক সৌদি বসে আছে, খুব ভালো জামা কাপড় গায়ে দেওয়া। আমি তার কাছে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম, স্যার আপনাকে আমি চা গাওয়া এনে কফি কিছু দেবো? সে বললো না, আমার লাগবে না। সো আমি এরকম আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার লাগবে কিনা কিছু? বললো না। এরকম 2-3 বার জিজ্ঞাসা করলাম। তো এক সময় সে আমাকে ডাক দিল, কেন? সে আমাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমি বললাম আমার নাম রায়হান। সো সে আমাকে বললো যে তুমি আমার বড় ভাইয়ের নাম নিয়ে বললো, তুমি কমকের ভাই? আমি বললাম বললো ভালো। তারপর বললাম একটা কাজ দেবো, করতে পারবা? আমি বললাম হ্যাঁ বলেন। সে বললো যে ওইখানে একটা লোক আছে, তার নাম শেখ সালাম, তুমি জানো? আমি বললাম হ্যাঁ আমি জানি তাকে। বললো যাও গিয়ে তাকে সালাম দাও, বলবো যে আমাকে সালাম দিচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি জান, আপনি সালাম দিলে তো ভালো হয়। বলতেছে না, তুমি গিয়ে সালাম দাও তাতেই হবে। আমি বললাম আপনি গেলে ভালো, এই কথা বলবো, কিন্তু সে আমার দিকে তাকাইছে। তার চোখ দেখে আমি ভয় পেলাম। তার চোখটা ছিল খুবই লাল, স্বাভাবিকের তুলনায় একটু বড়। যাই হোক, সে আমাকে কথা বললাম। আমি বললাম আপনার নামটা কি? সে বললো সুলেমান বিন খালিদ। আমি বললাম ওকে। আমি গিয়ে তার চাচাকে কথাটা বললাম, সালাম দিলাম। তার চাচা বললো ওয়ালাইকুম আসসালাম, কথাটা বললাম। কিন্তু যখন আমি নামটা বলছিলাম তখন তার চাচা আমার দিকে তাকাইছিল, শেখ সালে। যাই হোক, ঘটনা চলে গেল। তার থেকে 2.5 মাস পর সেম ঘটনা, আমাকে এরকম বললো সালাম দিতে। আমি তার চাচাকে গিয়ে সালাম দিলাম। সে তার চাচা আমার দিকে তাকাইছিল শুধু, কিন্তু কিছু বলে নাই। 2013 গেল, 2014 সালে সেম ঘটনা, ঈদের দিন, কোরবানির দিন একই ঘটনা। তো 2015 সালে এবছরের ঈদের দিন, ঈদের রাত্রবেলা, ওই দেখে আমি সেই কর্নারে বসে আছি। আমি তাকে গেছে আগর দিন বললাম যে দেবো কিনা? সে বললো না, আমার কিছু দরকার নেই, থ্যাংক ইউ। আরবিতে বললো। আমি তাকে, যাই হোক, আমি তাকে বললাম যে যেহেতু এতদিন যাবো তার সাথে পরিচয়, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে আমি শুধু ঈদের দিনে দেখি, কোরবানির দিনে দেখি, অন্যান্য পার্টিতে আসেন না কেন? সে বলে আমি এমনিতে আসি না। তারপর আমি জিজ্ঞাসা করলাম, আপনি চা কফি কিছুই খান না, কাউকে সালাম দেন না, খাবার খান না, চলে যান শুধু কেন? সে বলে আমার ভালো লাগে না। আমি বললাম ওকে, কথা বলে চলে গেলাম। সো ওই দিনকে রাতে সালাম দিতে বললো, আমি তার চাচাকে গিয়ে সালাম দিলাম, ওই নাম বললাম যে সুলেমান বিন খালিদ আপনাকে সালাম দিচ্ছে। সালামের উত্তর দিয়ে বললো যে তুমি কাল সকালে আমার সাথে একটু দেখা করো, তোমার সাথে কথা আছে। আমি বললাম ওকে ঠিক আছে। সো গেল ঘটনা। পরের দিন সকালে আমি তার সাথে দেখা করতে গেলাম। সো দেখে যে হসপিটালে প্রায় 3 থেকে 4 দিন, 3 দিন পরে, 3 দিন আর 4 দিন, 3 দিনই হবে, 3 দিন সে হসপিটালে ভর্তি ছিল। 3 দিন পরে সে আসলো, আমি তার সাথে দেখা করতে গেলাম। তারপর সে বললো রায়হান তোমাকে কে সালাম দিতে বলতো প্রতি ঈদে? আমি বললাম যে অমুক লোকে। তুমি তাকে দেখছো? আমি বললাম হ্যাঁ, না দেখলে সে সালাম দিল কিভাবে? সে বলতো তাকে দেখতে কেমন? আমি তার চেহারার বর্ণনা দিলাম, এরকম এরকম দেখতে। তারপর যে তার গালে টাইম সেটে কানে নিচে একটা তিলা আছে বড়, এরকম বসে বর্ণনা দিলাম। পরে বললাম হ্যাঁ ঠিক আছে। তারপর বললো তুমি জানো সে কে? আমি বললাম না। সে তারপরে বলে চাচা বললো, আমার মালিকের চাচা বললো, সে আমার ভাইপো, তোমার মালিকের ছোট ভাই। আমি বললাম তাকে তো কোনো সময় দেখি না। পরে বললো সে মারা গেছে। আমি তো শুনে অবাক যে 3 বছর যাবত আমি তাকে দেখতেছি, কাল রাতে দেখলাম সে বলতেছে মারা গেছে। বললাম কিভাবে মারা গেছে? পরে বলছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে 2010 সালে। আমি তো শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম, কি বলবো। তারপর সে জিজ্ঞাসা করলো তুমি তাকে কবে কবে দেখো? আমি বললাম যে তাকে শুধু আমি ঈদের দিন রাত্রেবেলায় দেখি, আর কোনো সময় দেখি না। পরে বললো ওকে। কারণ আমাদের এখানে ঈদের দিন যখন পার্টি হয় না, আমাদের মালিকের গোষ্ঠীতে যত মানুষ আছে সবাই ঈদের দিনই পার্টিতে আমাদের এখানে আসে। প্রায় 200-300 মানুষ, পুরুষ লোক আসে, মহিলাদের পার্টি আলাদা হয়। যাই হোক, পরে বললো যে সে নেক্সট টাইম যখন তুমি যদি আগামী কোরবানিতে দেখতে পাও, যেহেতু তুমি ঈদ কোরবানিতে দেখতে পাও তাকে, যদি আগামী কোরবানিতে দেখতে পাও তাহলে তাকে জিজ্ঞাসা করো সে অ্যাকচুয়ালি সে কিসের জন্য আসে, তার কিছু লাগবে নাকি, কিসের জন্য আসে তুমি জিজ্ঞাসা করো। বললাম ওকে ঠিক আছে, নো প্রবলেম, আসলে আমি জিজ্ঞাসা করবো। তারপরে বললো তুমি ঘটনা কারোর সাথে শেয়ার করো না, অন্তত এখানে যারা থাকে কারোর কাছে বললো না। আসলে আমি আপনাদের বুথে ফ্যামিলির একটা বহুত বড় ফ্যান। তো এই কারণে আমি চিন্তা ভাবনা করলাম, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে রাসেল ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আরেকবার বলতে হবে প্লিজ, একটু কাইন্ডলি আরেকবার প্লিজ। আমার নাম সাদমান শিব্বির আশা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসনার্স। ওয়ালাইকুম সালাম। আপনার বাবাও সঙ্গে আছেন। জি। আমরা ঘটনায় চলে যাই, টাইম যেহেতু খুব তাড়াতাড়ি দৌড়াচ্ছে। জি আচ্ছা রাসেল ভাই, তো ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাবাকে নিয়ে এবং আমার বাবার একজন বড় ভাইয়া আমার কামরুল চাচা ওনাকে নিয়ে। তো ঘটনাটা হচ্ছে আমার আব্বু যখন ছোট ছিল, ক্লাস বলতে গেলে প্রাইমারি থেকে জাস্ট জুনিয়রে উঠেছে ওরকম একটা টাইম, ইয়ারটা হচ্ছে 1983-84 এরকম টাইপ। তো কামরুল চাচা যিনি উনি আব্বুর থেকে 1-2 বছর বড় ছিল, মানে বলতে গেলে পিঠাপিঠি ভাই যা বলা হয় আর কি। তো কামরুল চাচা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, কিন্তু ওনার একটা সমস্যা ছিলেন যে উনি অনেক অসুস্থ থাকতেন। অসুস্থ থাকার ফলে তো ওনার মাঝে মাঝে ইয়ার মিস যেত, ক্লাসে এক্সাম মিস যেত। এই জন্য একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার আব্বু আর কামরুল চাচা একই ক্লাসে পড়তেন। তো ওনাদের মাঝে রিলেশনটা অনেক ভালো ছিল, পিঠাপিঠি ভাই সব কাজ একসাথেই করতেন। তো কামরুল চাচার আরেকটা হ্যাবিট ছিল, ওনার মাছ ধরার প্রতি অনেক নেশা ছিলেন। তো উনি মাছ প্রচুর ধরতেন। তো ঘটনা হচ্ছে এরকম একদিন বর্ষাকালে বৃষ্টি হয়েছে। তো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার গফরগাঁওতে। তো গফরগাঁওতে তো জানেন ব্রহ্মপুত্র নদী আছে। তো বৃষ্টির সময় ব্রহ্মপুত্রের কিছু ব্রাঞ্চেস এসে শাখা এসে খাল বিল গুলা ভরে যায়, তখন মাছ প্রচুর পাওয়া যায়। তো একদিন মাছ ধরতে যায়। তো কামরুল চাচা ওই দিন মাছ অনেক ভালো পায়, কিন্তু বাসায় আসার পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো সবাই আগে থেকে জানতো যে কামরুল চাচা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন। তো ভাবলো যে এবারও গতানুগতিক ভাবে অসুস্থ হয়েছে, তো ডাক্তার দেখালো। কিন্তু কয়েকদিন চলে যে অসুখটা সারছে না, বরঞ্চ আরো বৃদ্ধি পাচ্ছে, আরো বেশি হচ্ছে। তো অনেক চিকিৎসা করার পর ওনাকে ঢাকা পিজি হসপিটাল নিয়ে যায়। তো ওখানে নেওয়ার পরে ওনার সাথে অনেক ট্রিটমেন্ট করার পরে কয়েকদিন পরে ওনার যে অসুখটা ধরা পড়লো ওটা ছিল অ্যাকচুয়ালি ব্লাড ক্যান্সার। তো ওখান থেকে অ্যাকচুয়ালি স্যাডলি কামরুল কাকা ব্যাক করতে পারেনি। তো কামরুল কাকা ওখান থেকে আর ব্যাক করতে পারেনি। তো ঘটনা শুরু হচ্ছে এই যে এখান থেকে, যেদিন কামরুল কাকা মারা যায়। আপনার বাবার কাছ থেকে শুনি। জি জি ওকে, আচ্ছা, যেহেতু উনি শুরু করেছিলেন আপনার ছেলেই, একটু এগিয়ে আসতে হবে মাইক্রোফোনের কাছাকাছি এবং প্লিজ বাকি অংশটুকু। তারপরে কি হলো? হ্যাঁ, ওই সময় আসলে আমার আব্বু পিজি হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করে। তো 20-25 দিন থাকার পরে তো মারা গেল এবং যথারীতি গফরগাঁও নিয়ে আসলো। নিয়ে আসার পরে অ্যাটলিস্ট যেদিন মারা গিয়েছে ঠিক সেই দিন আমরা তখন তো ছোটই, বাড়িতে তেমন লোক ছিল না, সবাই মৃত্যুর খবর শুনে গফরগাঁও চলে আসছে। গফরগাঁও আসার পরে আমি ছিলাম, আমার বোনেরা ছিল। তো আমাদের পাশের একদম রিলেটেড একজন ইকবাল নাম, আমার ভাইস্তা সম্পর্ক হয়। তো সে মৃত্যুর খবরটা নিয়ে আসে। আলটিমেটলি ওই মুহূর্তে আমরা অনেকটা খুবই এক্সাইটেড হয়ে যাই এবং আমরা কান্নাকাটি শুরু করি। তো আমাদের বাড়িতে পুরুষ মানুষ তেমন ছিল না। তো এক পর্যায়ে আমি এবং আমার বোন সবাই বাড়ির মাঝখানে উঠানে থাকা অবস্থায় এই কান্না চলতে থাকে। তো হঠাৎ করে একবার আমার আরেক চাচাতো ভাই আছে সোহেল ভাই, নিশ্চয়ই সোহেল ভাই শুনতেছে কিনা, যে শুনে থাকলে তাকে সালাম। ওকে, সোহেল ভাই সে আমাকে হঠাৎ করে তার একদম হুবহুব সে আইসে বলতেছে কি যে শিবির চল গফরগাঁও যাই। তো গফরগাঁও যাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি একেবারে তার সঙ্গে রওনা দিয়ে দিই। যখন আমি রওনা দিই, ঠিক আমাদের বাড়ির পাশ দিয়ে টিউবওয়েলের পাশ দিয়েই রাস্তাটা। তো অ্যাটলিস্ট আমাদের গফরগাঁও যেতে হলে আমার বাড়ি থেকে পশ্চিম দিকে রাস্তা। তো দেখি যে খুব তাড়াহুড়ো করে সে আমাকে একদম বাম হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো যখন টেনে নিয়ে যাচ্ছে, তা আমি বুঝতে পারতেছি খুব তাড়াহুড়া করতেছে। এই জন্যে আসলে বাড়ি থেকে প্রায় 20 গজ আউট হওয়ার পরেই আমি দেখি আর অ্যাটলিস্ট আমি মাটিতে নেই, আমার শূন্যে ভাসছি। আমি মনে হলো যে আমি শূন্যে ভাসতেছি। তো এরকম একটা সিচুয়েশনে যখন আমি বললাম যে সোহেল ভাই কি করতেছো, এত তাড়াহুড়া করতেছো, যখন আমি তার দিকে তাকানোর পরেই তো দেখি যে এমন বিকট চেহারা, দাঁত কেমন লম্বা, কি যে একটা অবস্থা। আমার তো এখনো শরীর শিউরে যে আজকে আপনার ছেলে রাশা বারবার করে বলছিলেন একটা কথা যে এখনো আপনি বলতে গেলে আপনার নাকি সমস্যা, আমার একদম টোটালি অবস্থা। কারণ একটা জিনিস শোনা একরকম আর আপনি একদম সামনে থেকে এরকম। হ্যাঁ, সামনে। তো আমি কি করলাম,
ওই মুহূর্তে আমি তখনই ছোটবেলা থেকে আমাদের সব তো আমরা মানে ইসলামিক রীতিনীতি দিয়ে বড় হয়েছি এবং নামাজ পড়ি। আমার আব্বাও মানে টিচার ছিলেন, তো উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো অ্যাটলিস্ট আমার ওই মুহূর্তে মনে আসলো যে আমি সামথিং একটা প্রবলেমে পড়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আল্লাহর নাম বলে জোরে আমার যত মানে ওই মুহূর্তে আমার শক্তি কোত্থেকে আসছে আল্লাহ জানে। আমি তো এত বেশি মানে প্রেসার দিয়ে ওনার এটা আমি মানে করি, হাতটা ওর কাছ থেকে আমি ছুটানোর পরেই একদম এক দৌড়ে এসে বাড়িতে উঠানে এসে পড়ে যাওয়ার পরে আমার তো মানে তখন সব মানে কাঁপতেছি, আমার কান্নাকাটি কোনো খবর নেই, আমি কাঁপতেছি। কাপড় এক পর্যায়ে আমার সবার ছোট চাচা, আমার চাচা, হ্যাঁ উনি এখন জীবিত আছেন, লতিফ চাচা, উনি আইসা আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে, কি ব্যাপার। আমি তো তখনই চাচারে বললাম চাচা এই কাহিনী হয়েছে, এই ডিটেলস। তারপরে তো উনি আমাকে নিয়ে একদম জড়ায় বৈশা ছিল। তারপরে তো আমার ভাই ওনাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে অ্যাটলিস্ট দাফনের কাজকাম সব শেষ করলো, আব্বাকে ঘটনা বললাম। পরবর্তী সময় আমি যে জিনিসটা ফিল করেছি, কখনো আমি একা হাঁটতে পারতাম না। একা যখনই হেঁটেছি, স্কুল থেকে আসছি বা কোথাও গিয়েছি, আমার সবসময় মনে হইতো যে আমার পেছনে কে যেন হাঁটতেছে, ফলো করছে, হাঁটতেছে। তো এইটা অনেক দিন থেকেছে। তারপরে মাঝে মধ্যে আমি স্বপ্নে মানে ঘুমিয়ে স্বপ্নে দেখতাম যে অ্যাটলিস্ট আমাকে তাড়া করছে। তাড়া করতে 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 এক পর্যায়ে আব্বাকে হঠাৎ আমি পেয়েছি, আব্বা আমার সামনে দাঁড়ানোর পরে এটা এফেক্ট করতে পারে নাই এরকমটা। এবং এটা একদম সিরিয়াস লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স, মানে চরম একটা ব্যাপার। তো আল্লাহর মতে আমি এখন ভালো আছি, কিন্তু আমি ওই ভাইয়ের সঙ্গে আমার খুবই মানে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যদিও আমরা খুব মানে একসাথে অনেক বড় হয়েছি। কিন্তু আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি যে ওই ভাই আমি আবার দুই ভাই একসাথে আমরা কোথাও মার্চ করতেছি এখনো, হ্যাঁ। এবং আমি মনে করি, আমি অনেক প্রাউড ফিল করি যে ভাই তোমাকে পেয়ে গেছি, মানে আমি অনেক শক্তি ফিল করি, মানে আমরা বিজনেসে ভালো করবো, আরো অনেক জায়গায় আমরা ড্রাইভ দিব, অনেক কিছু করব, এরকম একটা পর্যায়ে স্বপ্নে দেখি। পরে হঠাৎ করে স্বপ্ন ভাঙে যাওয়ার পরে আমার মনটা অনেক খারাপ হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, একটু কাছে এগিয়ে এসে তারপরে আপনি বলেন আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। হাই গাইস, আমি মোহাম্মদ শানুর রহমান সোহান, মিরপুর 14 নম্বর থেকে এসেছি। তো আমার সাথে যে ঘটনাটি হয় সেটা আমাদের মিরপুরের পুরনো একটি বাড়িতে। তো আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি রাসেল ভাই। তো আমার যে বন্ধুর বাড়িতে আমার সাথে যে ঘটনাটি ঘটছে সেটা হচ্ছে আমি মিরপুরে একটা জায়গায়, আমি যে কোনো কারণবশত আমি জায়গাটার নাম বলতে পারছি না। তো আমার ফ্রেন্ডের বাড়ি রীতিমতো যখন ফ্রেন্ডের বাড়িতে যখন আর কি আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক এরকম একটা সময় আমার ফ্রেন্ডের বাবা মা কোনো একটা তাদের পারিবারিক কারণে তাদের গ্রামের বাড়ি তাদের যেতে হয়। তো আমার ফ্রেন্ড একা থাকতে ভয় পাবে এটা ভেবে আমাকে কল করলো যে সোহানা এরকম আমার বাসায় আমাকে একা থাকতে হবে রাতে, তো তুই আয়। তো আমি আমার ফ্রেন্ডের সাথে তার বাসায় থাকার জন্য রাতে আমার ফ্রেন্ডের সাথে গেলাম। তো যাওয়ার পরে দোতলা, আমরা আর কি দোতলায় ছিলাম আর কি। তো আমরা দোতলায় আর কি রুমে আমরা বিছনার মতো করে আমরা আর কি সবাই একসাথে বসে আমরা আর কি গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে প্রায় রাত্র 1-2টা বেজে যায়। হঠাৎ করে আর কি আমার চোখ ফ্লোরের দিকে পড়ে। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, নর্মালি ছেলেদের মাথার চুল যতই বড় হোক বাট এত বড় হবে না। ফ্লোরের বিভিন্ন জায়গায় মেয়েদের মাথার চুলের মতো ছড়ানো ছিটানো, এবং সংখ্যা সেটা বেশি না, খুবই কম, কিন্তু অনেক বড় বড় চুল। তো আমরা নর্মালি জিনিসটা ভাবছি হয়তো বা জানলা খোলা ছিল, বাতাসে হয়তো বা উড়ে আসতে পারে, বা যে কোনো কারণে হয়তো বা রুমের ভিতরে চুল থাকতে পারে। তো আমরা পুরো রুমটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে আমরা জিনিসটা নর্মালি ভেবে আমরা রাতের খাবার জন্য আমরা নিচে চলে যাই। তো নিচে আমরা রেস্টুরেন্ট থেকে আমরা রাতের ডিনার কমপ্লিট করে আমরা বাসায় ব্যাক করি। তো রাসেল ভাই, আমি আরেকটু কথা বলতে ভুলে গেছিলাম যে আমার বন্ধুর বাবা এই জমিটা যার কাছ থেকে কিনেছে, তাদের মুখে নাকি শুনছে যে জমিটা অনেক বছর আগে যুদ্ধের কিছু বছর পর সেই জায়গাটা নাকি একটা পারিবারিক একটা কবরস্থান ছিল। তো কোনো একটা কারণে তাদের পরিবারের একে একে সবাই মারা যাওয়ায় ওই জমিটা এরকম কোনো মালিক ছিল না, জমিটা এরকম নিষ্পত্তি হয়ে যায়। তো ওই জমিটা আমার ফ্রেন্ডের বাবা তার কাছ থেকে খুব অল্প দামে পাওয়ায় আমার ফ্রেন্ডের বাবা তার কাছ থেকে জমিটা কিনে।
তো এই কারণে আপনার আর কি আমি আর কি আমার ফ্রেন্ডের কাছ থেকে আর কি এই জিনিসটা আর কি জানতে পারলাম, এখানে আমি ঘটনার মাঝখানে কথাটুকু আর কি বললাম। তো যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো তারপরে আমরা আমাদের ঘরে ঢুকে আমি লাইট অন করে যখন আমার চোখটা যখন আবার ফ্লোরে পড়লো, তখন আমি জিনিসটা দেখলাম যে আগের থেকেও পরিমাণে বেশি অনেক বড় বড় মেয়েদের মাথার চুল বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। তো আমি জিনিসটা ভাবলাম যে কি ব্যাপার, আমি তো সম্পূর্ণ রুম লকড করে সম্পূর্ণ রুম ঝাড়ু দেওয়া সুন্দরভাবে আমি চলে গেলাম, এই চুলগুলো এখন কোথা থেকে আসলো? তো আমি আমার ফ্রেন্ডকে জিনিসটা দেখালাম, আমার ফ্রেন্ডও জিনিসটা বললো যে হ্যাঁ আমিও জিনিসটা খেয়াল করছি, কিন্তু আমি আসলে তোকে কিছু বলি নাই, হয়তোবা তুই জিনিসটা দেখে বিভ্রান্ত হইতে পারো। তো প্রথম দিন এটা ছিল প্রথম দিনের স্টোরি। তো প্রথম দিন যাক এইটুকু ঘটনা ছিল। দ্বিতীয় দিনের ঘটনা বলছি। দ্বিতীয় দিন ঠিক রাত্র 1টা কি 2টার দিকে, তো আমি বাথরুমে যাব, সেই জন্য আমি ঘুমের থেকে বিছানা থেকে নিচে দাঁড়াই আর কি। তো আমি আর কি শুনতে পাচ্ছি যে পাকঘরের থেকে হয়তোবা কোনো আওয়াজ আসতেছে। তো আমি হয়তোবা ভাবলাম যে বাইরে হয়তোবা হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো হয়তোবা জানলা খোলা, এই কারণে হয়তোবা আওয়াজটা আছে। তো আমি চেক করার জন্য আমি পাকঘরের দিকে আগাই। তো আমি কিচেনে যাওয়ার পরে আমি জিনিসটা দেখলাম যে কিচেনের জানলা সম্পূর্ণ অফ করা, কিন্তু কিচেন থেকে আমি জাস্ট রিয়েলাইজ করতে পারতেছি যে এক ধরনের একটা ফিলিংস, মানে আমি কেউ এখানে উপস্থিত এরকম একটা অস্তিত্ব আমি আমার নিজের কাছে মনে হইলো যে আমি ছাড়া এখানে অন্য কেউ আছে। তো যাই হোক, আমি লাইটটা অন করি, লাইটটা অন করে সবকিছু চেক করে দেখা আমি জাস্ট লাইটটা অফ করে আমি ব্যাক করে আমি রুমের দিকে যাব। ঠিক আমি 1 স্টেপ 2 স্টেপ ফালানোর পরেই আমার নিজের হাতে বন্ধ করা লাইট হঠাৎ করে আমার দেখলাম লাইটটা অন হয়ে গেল। তো আমি জাস্ট 1 সেকেন্ড পিছে ঘুরে তাকায় আমি খুব ভয় পাই আমি এক দৌড় দিয়ে আমি আমার রুমে চলে আসি। আমি আমার ফ্রেন্ডকে জিনিসটা বলি যে আমি নিজের হাতে লাইটটা অফ করছি, সে লাইটটা কিভাবে অন হয়। তো আমার ফ্রেন্ড আমাকে বলে যে হয়তো বা কোনো মানে ইলেকট্রিক কারণে বা যে কোনো একটা কারণ, হয়তো বা তোমার হ্যালোসিনেশন, এটা হয়তো বা তোমার ভুল হয়েছে। তো যাই হোক, তো ওর বাবা মা গ্রামের বাড়ি থেকে ব্যাক করার পরে আন্টি আঙ্কেলকে বিষয়গুলো আমি বলি, আমার ফ্রেন্ড বলে। তারপরে আন্টি আঙ্কেল ওই বাসার ভালো করে বড় করে এক শুক্রবারে একটা ইমাম সাহেবকে আনে, মিলাদ পড়ায়, এবং তারপরে আমার ফ্রেন্ডের মুখে শুনি তারপরে নাকি বাসায় এই ধরনের সমস্যা আর কখনো হয় না। আর বিভিন্ন ধরনের যে আওয়াজ বাসা থেকে পাওয়া যেত সে আওয়াজও পাওয়া যায় না। আর ওই ফ্লোরের যে চুলের যে ব্যাপারটা ছিল সেই জিনিসটাও নাকি ভ্যানিশ হয়ে গেছে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা না বাড়িয়ে, যেহেতু সময় খুব কম, চলে যাচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন, তারপর আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি অনেক ফ্রম ধানমন্ডি সাতাশ। আজকে আমি আমার যে এক্সপিরিয়েন্স শেয়ার করব, তা 2010-এর একটা স্টোরি। ওইটা বেসিক্যালি আমার স্টোরিটা হচ্ছে আমার গ্রামকে নিয়ে। তখন আমি ওই গ্রামেই থাকতাম। আমাদের প্রথমেই বলে নেওয়া ভালো যে আমাদের গ্রামটা ছিল জঙ্গলাচ্ছন্ন, অজপড়া গায়ে বলতে। তেমনি ওই জায়গায় আমরা অনেক মানে রাত্রি পর্যন্ত আড্ডা দিতাম আমার ফ্রেন্ডদের সাথে, 4-5 জন। তেমনি একদিনের কথা, আমরা আড্ডা দিয়ে মানে রাত্রে 9টা-10টা পর্যন্ত আড্ডা দিলাম। সবাই সবার বাসায় চলে গেল। আমার সাথে একটা কাজিন ছিল, আমি আর আমার কাজিন মানে কথা বলতে বলতে মোবাইলে গেমস খেলতে খেলতে আসতেছিলাম বাসার দিকে। আমাদের বাসা থেকে আর মেইন রোডে যেখানে আড্ডা দিতাম ওইটার দূরত্ব ছিল 4-5 মিনিটের দূরত্ব। ওইটার মানে মাঝে আমাদের রাস্তার মাঝখানে আসতে একটা শেওড়া গাছ পড়ে। আমরা যখন মানে আড্ডা দিতে দিতে মানে 2 জন কথা বলতে বলতে আর গেমস খেলতে খেলতে মোবাইলের দিকে তাকিয়ে আসতেছি, ওই গাছটার কাছে মানে নিচে আসার পর মানে আমি সামনের দিকে তাকালাম, মানে দেখলাম যে অনেক দূর থেকে একটা লোক আসতেছে, পাঞ্জাবি পরা। মানে চেহারা বোঝা যাইতেছে না, অনেক দূরেই মোটামুটি। আমি ওই সময় ভাবলাম মেবি হয়তো মানে আমাদের গ্রামেরই কোনো চাচা হইতে পারে, কারণ ওনারা মাঝে মধ্যে পান সিগারেট খাওয়ার জন্য দোকানে যেত, তাই ভাবলাম। যাই হোক, আমি আমার মানে রীতিমতো গেমস খেলতে থাকলাম। যে সময় আমার মানে ওই লোকটা বা যাই হোক মানে আমার ডান পাশ দিয়ে ক্রস করবে, ওই টাইমে আমি আমার মানে চোখটা নিচের দিকে গেল রাস্তার দিকে। ওই সময় যা দেখলাম তা হলো লোকটার পায়ে ছিল কালো একটা বুট জুতা পরানো। মানে ওইটা দেখে আমি একটু নিয়ে অবাক হলাম।
এবং উনিও ক্রস করলো 2-3 সেকেন্ড পরেই আমি পিছনে তাকালাম। তাকানোর পর যা দেখলাম তা হলো পিছন সাইড দেখলাম যে মানে আল খেল্লা পরা সৌদি আরবের বাচ্চারা যেরকম থাকে ওই ড্রেস সেমই, কিন্তু উপরে মানে ওদের যেরকম ওই যে মাথার মধ্যে একটা সৌদি আরবেরই মানে পাগড়ি পরা থাকে, ওইরকম একটা পরা পাগড়ি পরা। পিছন সাইড চুলগুলো একদম একটু বড় বড়ই সাদা দেখতে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, পিছন সাইড দেখা যাচ্ছে। আমি এটা দেখলাম, মনে করলাম হয়তো আমার মনের ভুল, কিন্তু আমি সামনের দিকে তাকালাম। তাকানোর পরে মানে আমার যেই কাজিনটা ছিল জয়, ওরে ডাক দিলাম, বললাম মানে এদিকে একটু দেখতো। ও তাকালো, তাকানোর পর দেখলো কই কিছু তো নাই। আমি সাথে সাথে ওর পর আমি তাকালাম, দেখলাম আমি ঠিকই দেখছি কিন্তু ও দেখছে না। ওকে আরেকবার ভালো মতো ডাক দিলাম, ও ভালো মতো মানে নিচ্ছে না ব্যাপারটা। ও তাকালোর পর দেখলো যে মানে আসলেই মানে লোকটা অনেক লম্বা আমাদের থেকে, মানে সাধারণত মানুষ যেরকম হয়ে থাকে। আমরা বুঝতে পেরেছি যে যেহেতু অন্য দেশের একজন লোক, আপনারা দেখলেন, তারপরে কি হলো? হ্যাঁ দেখলাম, দেখার পর উনি একটু দ্রুত হেঁটে যাচ্ছে। আমরা ভাবলাম যে এটা কি আজকে আমরা দেখবো, এই জন্য আমরা একটু হ্যাঁ ওনার পিছনে গেলাম। কিন্তু একটা মোড় ছিল, মোড়ের ওইখানে যাওয়ার পরে মানে ওই লোকটা মানে দ্রুত হাঁটা শুরু করলো। তো আমরা যাওয়ার পর আর দেখতে পেলাম না, মানে উনি ভেনিশ হয়ে গেল। যাই হোক, মানে পরের দিন আমরা ভাবছি হয়তো যে আমাদের এলাকায় ওই বছরই অনেকেই হজে যাইতো, ওই ভাবছি হয়তো হজে থেকে আসছে বা এই ড্রেস নিয়ে আসছে, নামাজে এগুলো পরে আসতো জুম্মাতে, ওনারা কেউ হইতে পারে। আমরা সবার মানে যারা ওই হজে গেছে ওদের সবার বাসায় খবর নিলাম যে উনি ওই দিন ওই বাড়িতে ছিল কিনা। পরে দেখি মানে শুনলাম যে না, উনি কোনো রাত্রে ড্রেস পরে বের হয় নাই, এরকম ঘটনাটা। আসলে এই ঘটনাটা এটার সাথে আরেকটা মিল আছে যে মানে সেটা আমরা হয় পরে শুনবো। আমরা একটা ছোট বিরতি, আমাদের আরো একজন গেস্ট আছে, আমরা তার কাছে চলে যাই। আপনার নামটা বলে আপনার ঘটনাটা বলুন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি অর্ণব ইসলাম সৈকত, জিগাতলা থেকে আসছি। আচ্ছা, তো আমার যে ঘটনাটা ভাই, এটা পটুয়াখালী জেলার আপনার বাইজিত গ্রামে, ওই জায়গাটার নাম হচ্ছে দেবগড় বলে চেনে সবাই। সো ঘটনাটা বেসিক্যালি একটা বটগাছকে ঘিরে। সো আমি ওইখানে বেশ কিছুদিন আগে ঘুরতে যাই। সো ঘুরতে যাওয়ার পরে আমি বটগাছের ওইখানে ঘুরতে যাওয়ার পরে একটা মানে অদ্ভুত টাইপের একটা জিনিস দেখি বটগাছটাতে। সো বটগাছটাতে সবাই আর কি মানত করে। আপনি বলছিলেন বেশ ফুটো কত জায়গা আছে, আমি বলতেছি ওইটা ওই বটগাছটাতে মানত করে। এন্ড মানতের যে জিনিসগুলো আছে এগুলো আপনার ওইখানে বটগাছের চারপাশ দিয়ে পকেট করে ফুটা করে দেয়া আছে। সো ওই ফুটাগুলোর মধ্যে দেয়। আর প্রতি শুক্রবারে যে জিনিসগুলো জমা হয় বা জিনিসগুলা এন্ড যে টাকাগুলা জমা হয় ওগুলা সব বের করে আপনার ফকির মিসকিনকে ওখানে রান্না করে খাওয়ানো হয়। সো আমি পডকাস্টের কথা জিজ্ঞেস করি এটা মানে কিভাবে কি হলো। সো ওরা বলে যেটা যে 8 থেকে 9 বছর আগেও নাকি বটগাছটা এখানে ছিল না, ওইখানে নদী ভাঙ্গনের মতো অবস্থা ছিল। বটগাছটা কোথা থেকে আসছে বা কিভাবে আসছে কেউ জানে না। সো আমি ভাবি যে এটা হয়তো আজগুবি হবে। তো আমি ওদের সাথে এই বটগাছ নিয়ে ফান শুরু করে দিই যে এটা কি, তোদের গ্রামের লোকজন এগুলো কি করে। তো আমি মানে ওরা আমারে বলে যে এইসব বলিস না, তো ক্ষতি হতে পারে। আমার যে ফ্রেন্ড থাকে রাশিদ, ও আমাকে তারা সবাই খুবই মানে জিনিসটা। সো আমাকে এইভাবে বলে। তো ওরা এক পর্যায়ে আমি অনেক বেশি ফান করাতে ওরা আমাকে চ্যালেঞ্জ করে যে যদি এমনটাই হয় তাহলে তুই একটা কাজ কর, ওইখান থেকে যে কোনো একটা জিনিস ওই গর্ত থেকে আমাদেরকে এনে দেখা। তো আমি প্রথমত যেতে রাজি হই না, যে আমি বলি যে আমি কেন যাবো। তো পরবর্তীতে ওরা ফানটা একটু মানে অনেক বেশি করে ফেলে। তো আমি আর মানে ওখানে থাকতে নেবে, আমি চলে যাই যে দেখি কি নিয়ে আসবো, কি হয় পরে দেখা যাবে। তো আমি নর্মালি যাই। বাট যাওয়ার সময় বেশি দূরের পথ না, 5 থেকে 7 মিনিট হাঁটলে ওদের বাসা থেকে বটগাছটা ওখানে যাওয়া যায়। তো আমি যাচ্ছি, যেহেতু বেশ বিদ্যুতে অন্ধকার টাইপ হয়ে গেছে। তো আমি মোবাইলে আলোটা জ্বালিয়ে ওখানে যাচ্ছি। তো যাওয়ার পথে কোনো প্রবলেম হয় না। সো আমি ভাবি যে হয়তো বা কোনো প্রবলেম হবে না। তো আমি যাওয়ার পরে ওই বটগাছটা পাড় দিয়ে আছে ইট দিয়ে। সো আমি পাড়ের উপর উঠে যখন হাত দিতে যাব তখন একটু ভয় করছে যে যদি গর্তগুলোর মধ্যে কোনো সাপ বা অন্য পোকামাকড় টাইপ কিছু থাকে। তো আমি হঠাৎ করে এটা চিন্তা করতে করতে একসময় ভাবি যে যদি কিছু না নিয়ে যাই তো ওরা তো আরো বেশি এটা নিয়ে ফান করবে। তো আমি মানে কোনো কিছু মনে না করে চোখ বন্ধ করে হাত দিয়ে দিই। দেওয়ার পরে অনেক দেখি ভিতরে অনেক কিছুই, বাট আমার হাতের মধ্যে একটা কয়েন চলে আসে। ওটা হচ্ছে আপনি বের করার পরে ফোনের লাইট দিয়েই দেখার পরে জিনিসটা দেখি যে 1 টাকার কয়েন, যে অনেক আগে লাল একগুলা কয়েন ছিল না 1 টাকার সোনালী কালারে।
সো ওই কয়েনগুলো দেখে আমি তখন কি করি, কয়েনটা নিই, নেওয়ার পরে যখন পিছনে তাকানোর পর দেখি যে কয়েকটা কুকুর ওইখানে মানে এমনিতেই ঘোরাফেরা করতেছে। সো আমি কুকুর এমনিতেও ভয় পাই, তো আমি ওদেরকে ইয়ে না করে আমি সাইড দিয়ে যাওয়ার ট্রাই করি। তো আমি মোটামুটি নিজে ভয় নিয়ে, মনের মধ্যে ভয় নিয়ে বাসায় চলে আসি। আসার পর ব্যাপারটা ওদেরকে আমি দেখাই জিনিসটা, যে এদের দেখ আমি পয়সাটা নিয়ে এসেছি। তারপরে কি সমস্যা আসলে শুরু হয়েছিল? হ্যাঁ, তারপরে ভাই সমস্যাটা শুরু হয়। আমি সেদিন রাত, ওরা আমাকে বলে যে ঠিক আছে তুমি যখন নিয়ে আসছো তো তুমি একটা কাজ করো, এটা তোমার কাছে 7 দিন রেখে দাও, তুমি যদি 7 দিন রাখতে পারো তাহলে তোমরা আমাকে যেটা মানে তুমি আমার কাছে যেটা চাবা আমি ওইটাই করবো, ওইটাই দেবো বা তোমাকে। তো আমি বলি যে ঠিক আছে, মানে 7 দিন না, আমি আরো বেশি রাখতে পারবো। তো ও আমি ওটা রেখে দিই। রাখার পর যে জিনিসটা হয়, আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখা শুরু করি। ওখানে যে কদিন থাকি আমি প্রতিদিন রাতে স্বপ্ন দেখা শুরু করি যে আমি একটা রুমের মধ্যে জাস্ট এক কোনায় বসে আছি। রুমটার আর কি কোনো মানে দরজা ছিল না, জাস্ট একটা জানালা, আমার মানে ফ্রন্টে একদম সামনে একটা জানালা। এন্ড জানালার মানে জানালাটা বেশ বড় ছিল, এন্ড শিক ধরে অনেকগুলা লোক বাহিরে, সব প্রায় বোঝাচ্ছে না কত বড়, বাট সাদা পাঞ্জাবি পরে সব লোকগুলা আপনার জানালার শিক ধরে মানে অনেক হইচই করতেছে, মানে ভেঙে ফেলবে আর ভেঙে এসে ওরা আমাকে মারবে। আমি এমনিতে ভয় পাই। তো এক সময় হয় কি, মানে লাস্ট যে স্বপ্নটার মোমেন্টে হয় যে ওরা জানালাটা যখনই ভেঙে ফেলে তখনই আমার ফ্রেন্ডটা আমার লাস্টের দিনে ও আমাকে ডাক দেয়। হঠাৎ আমি জেগে যাই, জেগে যাওয়ার পরে অনেক ভীত হই। তারপর আমি আমার যে ফ্রেন্ড ছিল আসে, তো ওকে আমি বলি যে এই দোস্ত আমি এইরকম দেখতেছি, আমার অনেক মানে ভয় লাগতেছে। তো বলার পরে ওরা আর কি তখনই ওর যে মানে আরো পাশে 2 জন ভাই ছিল ঘুমাচ্ছিল আমাদের সাথে, তো ওদেরকে ডাকার পর ওদেরকে বলে যে এই ব্যাপার। তো ওরা তখন জিনিসটা বলে যে হ্যাঁ আমরা জানতাম এরকমই হবে। তো ওরা তখন ওদের মানে বাবা মাকে ওটা শেয়ার করে। তো বাবা মা ওদেরকে গালাগালি করে যে তোরা জানতি এটা নিয়ে, এটা আমরা অনেক মানি বা এখানে এরকম প্রবলেম হবে, তো তোরা কেন কি এগুলো, ও ঘুরতে আসছে। তো জানার পর তারপরে হয় কি, বেসিক্যালি তার কিছুদিন বলতে পরের দিনেই আর কি আমার অনেক বেশি জ্বর আসে। তো তারা তখন বুঝতে পেরে একটা ফকিরকে, মানে ফকির বা কবিরাজ যেটা বলে, ওনারে ডাক দেয়। ব্যাপারটা ধীরে ধীরে সিরিয়াস হয়ে যায়। ডাকার পরে অনেকে জিনিসটা বলে, তো বলে যে জিনিসটা অনেক বেশি খারাপ করছে উনি, মানে আমার কথা বলে যে জিনিসটা ও অনেক খারাপ করছে। হ্যাঁ, সমাধান দেয়। উনি বলে যে পয়সাটা রেখে আসতে এন্ড আমাকে ওখানে ক্ষমা চাইতে। তো তারপর বলে যে আর কিছু করতে হবে, বলে হ্যাঁ একটা জিনিস করেন তাহলে হয়তো বা প্রবলেম গুলো একদম সলভ হয়ে যাবে। আপনি একটা কাজ করেন, শুক্রবারে যে ওইখানে ফকির মিসকিনকে খাওয়ানো হয় ওইখানে আপনারা একটা মোরগ জবাই করে ওটা ওইখানে দিয়ে দেন, তাহলে হয়তো বা প্রবলেম গুলো আর হবে না। এভাবে ওখানে ওরা দিয়ে দেয়। আমি শুক্রবারে ওইখানে দেওয়ার পরই আমি ঢাকা ব্যাক করি। আস্তে আস্তে তারপরে আমি সুস্থ হয়ে যাই, আর কোনো প্রবলেম হয় না। এটাই ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের এরপরের অতিথির কাছে, এবং আপনার নামটা প্লিজ আপনি একটু বলবেন, তারপরে একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমি মাহমুদুর রহমান পাশা, আমি বাসাবো মাদারটেক থেকে এসেছি। ওকে, আপনি আমাদের একটা ঘটনা পাঠিয়েছিলেন, আমরা সেই ঘটনা দিয়ে শুরু করি তাহলে। আচ্ছা, আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি। জি প্লিজ আপনি আপনার মতো করে বলুন। টোটালি স্টোরিটা আসলে আমার শ্বশুরবাড়ি এলাকার, জি, এবং আমার দাদা শ্বশুর যে ওনার সাথে জিনের একটা ছিল আর কি, যোগাযোগ ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার শ্বশুরদেরও অনেক ধরনের ইনসিডেন্ট ফেস করতে হয়েছে। তো আমি যে গল্পটা বলবো এটা হচ্ছে আমার ফুফু শাশুড়িকে নিয়ে আর কি। হ্যাঁ, তো উনি তখন ছোট ছিলেন। তো উনি আর ওনার বান্ধবী একদিন প্ল্যান করেন যে বাড়ি থেকে একটু দূরে একটা বড় বড়ই গাছ আছে, তো ওইটার বড়ই অনেক মিষ্টি। তো ওনারা পরের দিন ভোরবেলা যাবেন, ভোরবেলা যেয়ে ওখান থেকে বড়ই পেরে আনবেন যাতে কেউ আর নিতে না পারে। তো ওনারা তেমনি প্ল্যান করলেন। তো পরের দিন ভোর 4টার সময় ওনার বান্ধবী এসে ওনাকে নক করেন। অনেক ডাকাডাকির পরে উনি বের হন। তো বান্ধবীর সাথে ওনারা 2 জন ওই বড়ই গাছের নিচে যান। তো যাওয়ার পরে ওনারা বলেন যে কে আসলে উপরে উঠবে, কে রাতে বেলা বড়ই পারবে, আসলে কে ইয়ে করবে। তো কথায় কথায় ওনার বান্ধবী তখন গাছে উঠেন আর কি, আর উনি নিচে দাঁড়ায় থাকেন বড়ইগুলা কালেক্ট করার জন্য। তো একটু পরে ওনার বান্ধবী উপর থেকে বড়ই পেরে নিচে ফেলতে থাকে, আর উনি তখন ওই ওনার কোচ বলে এটাকে, জামার আঁচলে ওইটা নিতে থাকেন আর কি। তো একটু পরে যখন মোটামুটি পাওয়ার পরে একটা সময় উনি দেখেন খুব বড় বড় বড়ই পড়তেছে উপর থেকে, মানে সাধারণত এগুলো এই গাছের না, মানে এই গাছের বড় একটা সাইজ আছে, সেই সাইজের সাথে কোনোভাবেই মেলে না এটা। জি। তো ওনার একটু কনফিউশন হয়। তো উনি উপরে তাকান, এবং উপরে তাকানোর সাথে সাথে দেখেন যে ওনার বান্ধবীর এক পা গাছের এক ডালে, 7-8 ফুট দূরে আরেক পা আরেক গাছের ডালে,
এবং লম্বা লম্বা হাত দিয়ে গাছের মগডাল থেকে বড় বড় বড়িগুলা পারতেছে। সেটা কি ওই গাছেরই বড়ই ওই ছিল? গাছেরই বড়ি। আচ্ছা। এবং এটা দেখে উনি সাথে সাথে ফিট হয়ে যান। তো পরের দিন ভোরবেলা ওনাদের বাসা থেকে, মানে বাড়িটা থেকে যে বড়ই গাছটা ছিল ওটা থেকে একটু দূরে হিন্দুদের একটা পূজা মণ্ডপ আছে। তো পূজারি খুব ভোরবেলা মানে বাসায় ফিরতে থাকে আর কি। তো পূজা করে বাসায় ফেরার সময় রাস্তায় ফুফুকে অচেতন অবস্থায় পান। তো তখন উনি ওনাকে সাথে করে বাসায় নিয়ে আসেন আর কি। এবং পরের দিন ওনার বান্ধবী যে বলে যে আসলে তো উনি বের হন নাই 4টার সময়। আসলে তখন তো আর মোবাইলেরও সিস্টেম ছিল না বা এরকম। বাট পরে যখন যেটা হয় যে সামথিং মানে কেউ একজন এসেছিল তার বান্ধবীর রূপ নিয়ে। আচ্ছা, আর কিছু আপনার কাছে মানে এরকম ধরনের কিছু? ওনাদের অনেকগুলো স্টোরি আছে। আরেকটা স্টোরি এটা হচ্ছে আমার চাচা শ্বশুরকে নিয়ে। তো উনি ওখানে মোটামুটি পরিচিতই। তো উনি একবার রাতের বেলা মানে ফেমাস বিভিন্ন বিচার আচারে তার ডাক পড়ে আর কি। তো ওনার একটা মোটরসাইকেল আছে, তো ওইটা নিয়ে বাড়িতে ব্যাক করতেছেন। জি। তো ব্যাক করার সময় বাড়ি থেকে একটু আগে ওখানে মানে যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, জি জি, তো ওখানে চিতাখোলা আছে, সামনে একটা মন্দির। মন্দিরটা পার হলে ওনাদের মানে একটা তেঁতুল গাছ আছে, একটা বড়ই গাছ আছে, আর এরপরে আর কি বাড়ি। তো উনি যখন মন্দিরটা ক্রস করতেছেন ওনার বাইকটা একটু নষ্ট হয় আর কি। তো উনি ইঞ্জিনটা একটু নিচে নেমে চেক করে যখন দাঁড়ান দেখেন যে মানে এলাকায় খালা থাকে না, খালা ফুফু এরকম পরিচিত। তো উনি দাঁড়ায় আছেন ঘুমটা দেয়া। তো চীনে যখন উনি কথা বলতেছেন কি অবস্থা বাড়ির, ওই বাড়িতে কে কেমন আছে, দুইজন হাঁটতে হাঁটতে মোটামুটি ওই তেঁতুল গাছের এখানে যখন আসেন তখন ওনার বাইক থেকে হেলমেটটা পড়ে যায়। উনি হেলমেটটা উঠে দেখেন আশেপাশে আর কেউ নাই, সবকিছু ফাঁকা, পুরা ফাঁকা। এবং উনি কনফিউজ হয়ে যান আসলে কার সাথে উনি গল্পটা করলেন এতক্ষণ। আচ্ছা, আমি আপনার একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে ঘটনাগুলো আপনি শুনেছেন, আপনার সাথে জীবনে কখনো কোনোদিন কোনো ঘটনা ঘটেছে? আমার সাথে এখন পর্যন্ত তেমন ঘটেনি। কিন্তু এই ঘটনা যখন শুনেছেন তখন আপনার কি মনে হয়েছে? আমি গিয়েছিলাম বাড়িতে, এবং যেটা হচ্ছে আমার সবচেয়ে বড় যে আমি আমার ওয়াইফকে নিয়ে যখন ফার্স্ট আমার দাদা শ্বশুর বাড়ি যাই, আমরা দুইজন একসাথে থাকতে পারিনি। আমি ছিলাম আলাদা একটা ঘরে, যেখানে আমি, আমার ভাই মানে ওয়াইফের ভাই এবং বড় বোনের জামাই একটা বাড়িতে, এবং 6-7টা বাড়ি পরে যায় আমার ওয়াইফ তার মানে ফুফুদের সাথে ছিল আর কি। তো এখানে সমস্যা হইতে পারে ভেবে আমরা কি ধরনের মানে এটা ডিসিশনটা এরকম ডিসিশন কি জন্য? এটা আসলে ওনারা রিস্ক দিতে চায় নাই। যে এটা হচ্ছে আমার এক চাচা শ্বশুর, উনি ওনাদের অ্যাটাকে মারা গেছে। যেটা হচ্ছে যে উনি একদিন দুপুরবেলা, আমার শ্বশুর হচ্ছে 7 ভাই, তো উনি একদিন দুপুরবেলা মানে বাইরে থেকে বাড়িতে ফিরতেছিল। তো বাড়ির সামনে যে তেঁতুল গাছটার কথা বললাম ওইখানে একটা ছায়ার মতো উনি একটা পাড়া দেয়। পাড়া দেওয়ার সাথে সাথে ওনার পিঠে একটা খুব জোরে চড় মারা হয় আর কি। তো ওই চড়টা ওনার পিঠে একেবারে বসা যায়। আচ্ছা। তো সাথে সাথে বাড়িতে নিয়ে যাওয়া হয়, উনি এখানে পড়ে যান। পড়ে গেলে সবাই এসে ওনাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে দাদা শ্বশুর দেখেন যে পিঠের মধ্যে একটা মানে 5 আঙ্গুলের একটা ছাপের মতো একেবারে বসে গেছে। তো 3 দিন পর্যন্ত ওনার জ্বর থাকে এবং পরে আর উনি বাঁচে নাই। আচ্ছা, তার মানে এই জন্যই এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে আপনাদেরকে আলাদা রাখা হয়েছে, যাতে সঙ্গে ওইখানে মানে যারা আছেন, যারা জানেন ওই এলাকা সম্পর্কে, তাদের সঙ্গে রাখা হয়েছিল যাতে কোনো ঝামেলা না হয়। বেশি মানুষ একসঙ্গে ছিলেন আপনারা এবং আলাদাভাবে। এবং তার মানে ব্যাপারটা এরকম যে ঘটনাগুলো শুনে যতটা স্বাভাবিক মনে হয়, যাদের সাথে যে এই ঘটনাগুলো ঘটেছে তাদের জীবনটা অতটা স্বাভাবিক না, মানে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে। কিন্তু ওনাদের কাছে এখন আসলে এটা অনেকটা ডেইলি লাইফ হয়ে গেছে। যেমন ওনাদের বাড়ির চালে এটা পড়ে এখন রেগুলার প্রায় পড়ে, তো পড়লেও এটা বের হইলে কাউকে দেখা যায় না। প্লাস বাড়ি থেকে বেরোলে দেখা যায় যে চাপকল চাপতেছে আসলে কেউ নাই। এবং পুকুর ঘাটে একটা পুকুর আছে, ওটা পানি কখনো শুকায় না আর কি। তো পুকুর ঘাটে মাঝে মধ্যে থালা বাসন ধোয়া, এরপরে গোসল করা, কাপড় লাড়া যে আওয়াজগুলো ওগুলো পাওয়া যায়, স্টিল এখনো পাওয়া যায়। আর ওখানে যেটা করে মানে জিনদের একটা সমস্যা হচ্ছে যে মাঝে মধ্যে ওখানে অনেক বাঁশঝাড়, আমি নিজে গিয়েছি, মানে ওয়েদারটা অলওয়েজ গুমোট থাকে। ধরেন একটা সন্ধ্যা ভাব, রোদ আছে বাট যেহেতু বাঁশঝাড় অনেক, আপনার মনে হবে যে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না। তো ওইখানে যেটা হয়েছে দেখা যায় যে
ওই মানে দিনের বেলা সন্ধ্যার একটা ওয়েদারের মতো থাকে আর কি। খুব অদ্ভুত ব্যাপার খুব কিন্তু এটা, অদ্ভুত। হ্যাঁ। এবং ঝড় হয়। আচ্ছা, ঝড় হয় কি মানে ওই এলাকাটাতেই ঝড় হয়, ডাইনে বামে আসলে কিছু হচ্ছে না, কোনো জায়গায় কিছু কোনো হচ্ছে না, জায়গায় শুধুমাত্র কিছু ওইখানে ঝড়টা হচ্ছে। রাইট। আর আরেকটা জিনিস যে বললাম যে বাঁশঝাড় গুলাতে কি করে মাঝে মধ্যে বাঁশঝাড় গুলা নিচে নামায় রাখে। তো কেউ যদি বাঁশঝাড়টা ধরেন আপনি ওটা ডিঙিয়ে সামনে যেতে চান তখন উঠে যায়। বুঝা যায়। হ্যাঁ, সেটাই। আপনি শহরে বড় হয়েছেন এবং আপনি এই মানে পুরো ওই জায়গায় গিয়ে পুরো সবকিছু না দেখলে আপনি কি বিশ্বাস হতো কেউ যদি আপনাকে এই ঘটনাগুলো বলতো? না, আমি ফার্স্টে আসলে বিশ্বাস করি নাই, এবং পরে যখন শুনেছি ইভেন আমার শ্বশুর বা আমার যে শ্যালক যারা বলছে ওরা ফেস করছে, ইভেন আমার যে ওয়াইফের বড় বোনের জামাই এবং আমার যে ওয়াইফের সবচেয়ে বড় ভাই, ওনারা একদিন রাতে মুভি দেখে বাড়ি ফিরতেছিল, তো ঢিলে পড়ছিল, ইচ্ছা মতো বড় বড় ঢিল, বড় বড় মাটির চাক্কা তাদের উপর পড়তেছিল। পরে ওনারা দুইজন যে মসজিদের ভিতর লুকায়, বাড়ির পাশে একটা পারিবারিক মসজিদ আছে, তো ভোরবেলা যে আমার শ্বশুর তখন ওনাদেরকে নিয়ে আসেন, বাট ওই পর্যন্ত সেটাই। ওনারা মসজিদে ছিল। সেটাই আমার কাছে এটাই সবচেয়ে বেশি ডিফিকাল্ট মনে হয়। সেটা হচ্ছে যে আসলে উনি যেরকম এখানে বড় হয়েছেন এবং ওনার লাইফে কিছু ঘটেনি, উনি যদি হয়তো ওখানে না গেলে হয়তো এই ঘটনাগুলো খুবই মানে বিশ্বাস করাটা তার জন্য খুব কষ্টকর হতো। আপনারা যারা শুনছেন তাদেরও অনেক ঘটনা এরকম বিশ্বাস করতে অনেক কষ্ট হয় এবং বিশ্বাস করাটা অনেক বেশি কষ্টকর, সেটাও জানি। তবে এই ঘটনাগুলো যাদের সাথে ঘটে আপনি মানে সেই ব্যাপারটা মানে কি বলবো, যে সেই ব্যাপারটা আপনি নিশ্চিত পাবেন যে তারা খুব ভালো সময় কাটাচ্ছেন না যাদের সাথে সমস্ত ঘটনাগুলো ঘটে, তাই তো? জি জি, এরকম। আর আরো একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যে এইটা মানে আমার এই 2 বছর আগের ঘটনা, মানে জি, জি। বিয়েরই পরে। তো আমার ওয়াইফের কাজিন আছে, তারা বাড়িতে ঘুরতে গিয়েছিল আর কি। তো বাড়িতে গেলে মেয়েরা কি করে পিকনিকের মতো একটা করে সবাই, তো বাড়ি থেকে একটু দূরে একটা বট গাছ ছিল, তো ওখানে ওরা যে যখন পিকনিকের অ্যারেঞ্জটা করে, তো ও আগুন ধরায়, আরো একজন কাঠ আনতে গেল বা গাছের ডালপালা, আর আরেকজন পানি আনতে গিয়েছিল। তো ও দেখে কি একটা বড় বট গাছের নিচে থেকে এক লাফে 2-3টা বাচ্চা উপরে উঠতেছে, একেবারে চূড়ায়, আবার নিচে নামতেছে। এই গ্রামটা পুরোই তো হন্টেড, এই গ্রামে তো আমাদের যাওয়া উচিত আসলে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার নাম মানিক। আমরা সরাসরি ঘটনায় চলে যাই, টাইম যেহেতু কম, ঘটনায় চলে যাই। হ্যালো, আমি এমটি মানিক বলছি। বন্ধুরা যারা শুনছেন তাদের ধন্যবাদ। আমি যে কাহিনীটা বলবো এটা খুবই রিসেন্ট, জাস্ট গত 2-1 মাস আগের কাহিনী। আমি আর আমার বন্ধু, 2 বন্ধু একটা জায়গায় থাকতাম। আমি আসলে কাহিনীটা ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছি, কারণ ওই জায়গায় একটা হন্টেড প্লেস, তার জন্য। সো আমি আর আমার যে বন্ধু ওইখানে থাকি, বন্ধুর নাম ফরাদ, মনে হয় ফরাদ শুনছে। তো ওইখানে একদিন রাতে প্রচন্ড গরম, ভীষণ গরম, তখন আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিলাম। সো রাত 12টা এদিকে বাজে, হঠাৎ কারেন্ট গেল। যাওয়ার পরে তখন আমরা শুয়ে রয়েছি, কারেন্ট যেহেতু গেছে, দরজা খোলা, আমরা দুজন বিছানায় শুয়েছিলাম। দেন তার কিছুক্ষণ পরে আমাদের গায়ে পানি ছিটা দিল কেউ যেন। সো আমরা ভাবলাম হঠাৎ পানির ছিটা, আমাদের রুমের মধ্যে কোনো ট্যাপ নাই, কোনো বেসিন নাই যে কোথাও থেকে পানি ছিটে আসবে, জাস্ট বোতলে পানি থাকে, বোতলে মুটকি তো আটকানো। সো আমরা উঠে খুঁজছি, তখন কারেন্ট ছিল না, তো মোবাইলের লাইট দিয়ে আমরা খুঁজছি যে কোথা থেকে পানি আসলো। সো আমার হাত ভিজে গেছে, মুখ ভিজে গেছে, যে এত পানি যে কোত্থেকে আসলো আমরা খুঁজে পেলাম না। ইভেন এটা আমার ফেসবুকে পোস্টে আছে ছবিটা। এরপরে যে কাহিনীটা গত রবিবারে ঘটছে, আমার আর এক বন্ধু ফরাদ চলে যাওয়ার পরে আমরা একটা রুমে 4 জন থাকি। সেই রুমে যে কাহিনীটা ঘটলো, যে জাস্ট এই রবিবার রাতের কাহিনী এটা। আমার বন্ধু, ওর নাম জুয়েল চৌধুরী, ওর বাড়ি হবিগঞ্জ। ওর রাত 2:30 কি 2টার সময় ও টয়লেটে গেল। আমাদের ওইখানে আছে যে যদি রাতে টয়লেটে যাও 2 জন করে যেতে হবে, কারণ এখানে একটু ঝামেলা আছে যেহেতু। সো একা একাই গেল, ওদিনে কাউকে ডাকে নাই। দেন ও টয়লেটে যাওয়ার সময়, আমাদের টয়লেটটা হচ্ছে হোস্টেল থেকে একটু বাইরে। সো ওইখানে টয়লেটে গেল এবং টয়লেটের মধ্যে কোনো আলো ছিল না, তো এর জন্য ও দরজাটা খুলে টয়লেট করতেছিল। সো ওই সময় ও বুঝতে পারলো যে বাইরে লাইট ছিল, লাইটের উপরে কোনো একটা ছায়া আসছে, কেউ দাঁড়িয়েছে, ওই ছায়াটা ওর গায়ের উপর পড়ছে। ও ভাবলো যে ওইখানে বোধহয় কোনো ছিল, গাছের পাতা টাতার ওই ছায়াটা। তো কিছু না মনে করে টয়লেট শেষ করে যেই বের হলো, তখন দেখলো কি ওইখানে লাইট ল্যাম্পপোস্টের নিচে একটা ছোট
3 থেকে 4 বছরের বাচ্চা দাঁড়ায় রয়েছে। ও অত রাতে এরকম একটা ছেলে ওইখানে দাঁড়িয়ে আছে, বাচ্চা। ও তখন চিন্তা করলো পাশে আমাদের কলেজ হোস্টেলের যে অ্যাডমিন তার বাসায় কোনো গেস্টের কোনো বাচ্চা হতে পারে। তো অতটুকু কেয়ার না করে ও জাস্ট আমাদের হোস্টেলের দিকে আসছিল। সো আমাদের হোস্টেলের দিকে ওকে ক্রস করে আসতেছে, ও ওই বাচ্চাটা পিস পিস আসতেছে। আমাদের ঘর যখন রুমের সামনে আসছে তখন ও চিন্তা করলো এখনো বাচ্চাটা স্টিল আমার পিস আছে। তখন ও জাস্ট ঘুরে ওই বাচ্চাটাকে বলবে যে তুমি কে, তুমি আমার পিস যাচ্ছ কেন। জাস্ট ও যখন মুভ করলো তখনই দেখলো বাচ্চাটা ভ্যানিশ। সো তখন ও একটা থুতুমুত হয়ে গেল, আসলে জিনিসটা কি হলো। সো জাস্ট ও ঘরের মধ্যে ঢুকে ও আমার কম্পিউটারের ডেস্কের সামনে বসে চিন্তা করলো আসলে আমি কি দেখলাম, যে একটা বাচ্চা আমার পিস আসলো, আমি যখন কিছু বলবো তার আগে ভ্যানিশ। দেন তার কিছুক্ষণ পরে ও আমাদের ওই দিনকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল। সো সব জানলাই বন্ধ করা ছিল, জানলার ওইখানে একটা মানুষ দরজায় নক করলে যে সাউন্ডটা আসে সেরকম নকের সাউন্ড আসলো। তো তখন আর অনেক কিউরিসিটিটা অনেক বাড়লো যে আসলে জিনিসটা কি। তো একটা ইয়ার জন্য ও জানলার কাছে গিয়ে জানলাটা খুললো। বাট যখন জানলার কাছে গেল কেউ দেখতে পেলো না, যে এতক্ষণ নকের আওয়াজ শুনছে কিন্তু কাউকে দেখতে পেলো না। দেন তারপরে ও হঠাৎ ওর চোখ গেল ওই দেওয়ালের উপরে। আমাদের ওই কলেজে একটা আছে, যে মিথ আছে যে ওইখানে বিশেষ সময় ওইখানে একটা বাচ্চা ওইখান দিয়ে ওই ওয়ালের উপর দিয়ে হাঁটে এবং বিভিন্ন জায়গায় দেখা যায়। সো ও যখন ওই বাচ্চাটাকে দেখলো, যে বাচ্চাটাকে একটু আগে দেখেছে, তখন ও খুব হয়ে যায় এবং জায়গায় স্টিল হয়ে যায়, লড়াচড়া করতে পারে না। কিছুক্ষণ পরে দেখলো বাচ্চাটা একটা হাসি দিছে এবং ওর মাথাটা অনেক বিশাল হয়ে গেছে। ওটা দেখার পরে ও পড়ে যায় এবং ঘুমাইতে থাকে। তখন আমরা উঠে ওকে জিজ্ঞাসা করতেছি যে আসলে কি হলো তোমার। তারপরে একটু স্বাভাবিক হয়, সকালে হুজুর এসে করে এবং ও এখন স্বাভাবিক আছে। ওর আসার কথা ছিল কিন্তু ও আসতে পারে নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আরো একবার বলেছিলাম সময় পেলে তাকে ফিরিয়ে নিয়ে আসবো। আপনার নামটা আরেকবার সবাইকে বলবেন আজমল ভাই। আমি বলে দিলাম যদিও। ওকে, মাই নেম ইজ শেখ মোহাম্মদ আব্দুল হাসান। ওকে, আমরা চলে যাই আপনার পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা যেটা ওই আমার আম্মাকে, যেটা আম্মার সময়টা নাকি জিনিসটা এই মুহূর্তে, যাই হোক, তো সেটা হলো কি যে আম্মাকে আমি 2টা দেখেছিলাম। সেটা তখন অনেক ছোট ছিলাম। এটা হচ্ছে সিরাজগঞ্জের আপনার রায়পুরের ঘটনা। জি জি। তো ভাই তখন অ্যাকাউন্টস অফিসার ছিলেন, মিল এরিয়া আর কি। তো আমি তখন বেশ অনেক ছোট। তো আমি ওই আপনার ওই হাতে লাঠি নিয়ে আর নিচে সব গাছ টাছ আছে, মানে সবজি যেতে আছে, ওই লাঠি মারতেছে আর কি। যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, সন্ধ্যে হয়ে আসতেছে, ওই শিয়াল টিয়াল আসবে, তখন আম্মা উপর দিয়ে আমাকে, মানে বারান্দার পেছনে আবার ঘোরানো সিঁড়ি আছে, তা আম্মা রান্নাঘর দিয়ে বার হয়ে আমাকে ডাকতেছে। বাই দৃষ্টিতে আমি দেখতেছি যে আম্মা 4তলায় 3তলায় দেখতেছি যে আরেকজন মায়ের মতোই সেও আমাকে ডাকতেছে। তখন আমি বললাম যে মা, কোনটা আমার মা? এ কিরম কথা বাবা, এটা কিরম কথা? আমি তুমি আমার মা না ওই যে ওই আরেকজন তো তোমার মতো দেখতে। তখন দেখি যে সে আমার সামনে, মানে চোখগুলো বড় করে, তো নিচে দিয়ে যদি যায় তো বারান্দায় আসে ওয়াল করা দেখতে হবে, একটু উপরে উঠে গেছে, উঠে গিয়ে একটু উড়ে চলে যাচ্ছে শূন্যে। তখন আমি খুব ভয় পেয়ে যাই। মাকে বলছি, মাও কিন্তু ভয় পাইছে, তো বাবা তুমি আসো। আমি বললাম না মা, আমার ভয় লাগে, কারণ যখন উঠতে যাবো তখন দরজা থাকবে, দরজা বন্ধ থাকলেও জানলাগুলো যে রান্না করে খোলা থাকবে, তো আমাকে সাথে নজর পড়বেই, আমি ভয় পাচ্ছি। তো এই ঘটনাটা আমার খুবই হয়েছে। এবং আপনি আপনার নিজের মাকে এরকম 2টা দেখেছেন? 2টা দেখেছি। আবার আপনাকে তার মানে বিভিন্ন সময় এভাবে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আবার ওই এতেই তখনও আরেকটা ঘটনা হয়েছে যে ওই আপনার ওই শিউলি ফুল তুলবো আর কি। জি জি। তো মেয়ের সামনে, ছোট মেয়ে, হ্যাঁ, খুব বন্ধুর মতো, ছোট ছোট আর কি, ও ছোট আমি ছোট। তো পেছন থেকে ওই সিঁড়ি দিয়ে নেমে সামনে বিল্ডিং এর সামনে গেছে। বিল্ডিং এর সামনে যাওয়ার পরে তখন শিউলি ফুল নিয়ে একটু নাড়া দিয়েছে। জ্ঞান নাই যে রাত তখন কটা, 1টা না 1:30। তখন শিউলি ফুল ফোলার পরে দেখি যে আল্লাহ আম্মা ডাকতেছে। মাকে খুব ভয় পেতাম, মার দর করতো না, চোখ দিক দেখাতো। তো যাই হোক, উনি উজ্জ্বল শ্যামবর্ণ ছিলেন, কিন্তু নাক নকশা অনেক বেশি ভালো ছিল। তো তখন বললো, কি রে মা ওইখানে কেন? আমার মা তো 4তলা থাকার কথা। তখন দেখি করছে, তখন একটু আমরা ভয় পেয়ে গেছি, কান্না শুরু করছে। তখন একটা সিকিউরিটি গার্ড আর কি, ঠান্ডা ঠান্ডা ভাব, ওই কানে এতে দিয়ে ঘুমাচ্ছিল। আওয়াজ পেয়ে এখন মনে করতেছি ওটাই ভূত। তখন না আঙ্কেল, আমি ভূত নাই, যে আমি মানুষ, এই দেখো গড়ি টিকটিক করে। তারপর লাইটার জ্বালাইছে, তারপর আমাদেরকে সিঁড়িতে যে পেছন দিক দিয়ে এসে একেবারে ওই পর্যন্ত, মানে ওনাকে আর ছাড়তেছি না, পরে ওই করছে। তো তখন এসে দেখি, তখন ঘড়ি দেখতে পারি, তখন দেখি যে
1:30 না 1টা হচ্ছে এরকম হবে আর এই টাইম। আচ্ছা, আপনি প্রথম মানে একদম ভয় পেয়েছেন তখন আপনার বয়স কিরকম? যখন প্রথম ভয় পাই তখন বয়স অনেক কম, তখন ওটাও আমার মনে আছে, ওটা 4 বছর হবে আর কি। আম্মা বাড়িতে নাই, তো আমি ওই ঘুমাই পড়ছি, মাগরিবে হয়েছে ঘুমাই পড়ছি 3:30 বা এরকম হবে। তখন দেখি মা আমাকে ডাকতেছে, তখন ওই হাঁটতে তো পারি কিন্তু হামাগুড়ি দিয়ে যাচ্ছে আর কি। তো ওই ঘর থেকে আবার একটু লাইট করে তারপর অন্ধকার একটু আসে, ওদিকে ঘর বন্ধ, তো আমাকে চাচ্ছে যে আমি যেন ওদিকে যাই। তখন বলছে তুমি আমাকে নাও না কেন? তখন চিৎকার দিচ্ছি, তখন আমার বোন, আমরা 3 ভাই 3 বোন, তখন আমার বোনরা, আমি সবার ছোট, তখন আমার বোনরা চলে কি তখন ওই যে মা ডাকে, তখন দেখলাম সে উড়ে চলে গেছে। এটা আমার যতটুকু মনে পড়ে, এটা আমার জীবনের প্রথম। আপনাদের পরিবারে কি মানে সবাই এরকম কম বেশি ভয় পেয়েছেন বা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, নাকি শুধুমাত্র আপনার সাথে এই ঘটনাগুলো ক্রমাগত ঘটে? কম বেশি দেখছে, তবে সবচেয়ে বেশি দেখছে আমার বড় বোন, তারপরে আমি আর কি। সে এখন একটু বলে যে না এগুলো একটা খেয়াল, এটা সেটা, কিন্তু স্টিল নাও সে দেখে। এই কদিন আগেও সে দেখছে, ওই ঈদের সময় সে আবার খুব রান্না করে সারা রাত জেগে। তো যখনই খুব রান্না করে, খুব করে, তখন সে পেছনে বিল্ডিং এ সে দেখছে যে একটা মহিলা, সুন্দর একটা মহিলা, আচ্ছা, অথচ ওই বাড়িতে কেউ নাই। তখন সে ভয় পেয়ে যায়, তখন তার হাত পা হয়ে যায়, তখন সে বুঝতে পারে যে এটা ওই ধরনের আর কি। মানে যে বাড়িতে কেউ ছিলই না সেই ওই বাড়িতে সে দেখছে খুব মহিলাটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা। আর একবার আমি দেখছে আমাকে ঘুম দিয়ে তুলেছিল, আজ থেকে প্রায় 7-8 বছর আগে আমাকে দেখেছিল সে। দেখ না আমাকে ওই দিক দিয়ে কি যেন কনসেপ্ট করতেছে, তখন আমি রান্না করে যাই। তো ওই জর্দা খুবই সুন্দর করে জর্দা পোলাও রান্না করছে, এটার ঘ্রাণটা হচ্ছিল। জর্দা তো একটু মানুষ তো একটু গোলাপ জল দেয়, তো এগুলোতে এটা হয়েছে আর কি। আচ্ছা, আপনার কাছে এতদিন পরে যে এত অভিজ্ঞতা বা এই যে এত দেখেছেন আপনি, আপনার শেষ মুহূর্তে কি মনে হয় যে আসলে পৃথিবীতে ভয় বলে কিছু আছে কিনা, মানে ভয় পাওয়া উচিত কিনা, নাকি ভয় না পেলেও চলে? আসলে ভয় পাওয়া আমি তো মনে করি উচিত, এই কারণ আমার একটা বিশ্বাস আছে যে যারা একদম ভয় পায় না, কিন্তু যদি হঠাৎ ভয় পেয়ে যায় তখন কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা, মৃত্যু পর্যন্ত হতে পারে, ভয়টা থাকা ভালো। আমরা চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। তোমার নামটা একটু বলো আরেকবার। আমি মাহমুদুল হাসান। বাবা যে ঘটনাগুলো বললেন, সেই ঘটনাগুলো তোমার মনে হয় কি, মানে বিশ্বাস হয় নাকি বিশ্বাস করতে? আগে হতো না, কিন্তু পরে আব্বা একদিন বলে কি যে তোমার সাথে যখন ঘটবে তারপর থেকে বুঝবা যে এগুলা আছে, তারপর থেকে দেখার পর থেকে এখন বিশ্বাস করি। তার মানে তুমিও দেখেছো? হ্যাঁ। কি ঘটেছিল তোমার সাথে একটু শুনি। তুমি কি আগে বলো যে তুমি কি করো? আমি তো স্টুডেন্ট, ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়ো, শুনি তোমার কি দেখেছো তুমি? সেদিন আমি আর আব্বু টিভি দেখছিলাম আমাদের মাস্টার বেডে। জি। তে এখন হঠাৎ করে কারেন্ট চলে যায়, তখন আব্বু বলে, তখন আমাদের চার্জার অন করার জন্য আমি আম্মুকে ডাক দিই, তো আম্মু কোনো উত্তর দেয় না। 2-3 বার ডাক দিই, তখন আব্বু বললো কি যে তুমি তোমার আম্মুকে ডাকছো, তোমার আম্মু তো নাই। মানে তোমার আম্মু তো নিচে দোকানে গেছে। আমার বিশ্বাস হয় না। পরে আমি খাট থেকে নেমে মাস্টার মানে আমাদের রুমটা ক্রস করে আমাদের ডাইনিং রুম পরে সেখানে যাই, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, তাও ডাক দিই আম্মু কোনো উত্তর দেয় না। পরে এই মুহূর্তে আবার আব্বুরও বিশ্বাস হয় যে আম্মু মনে হয় ঘরে আছে। তো এখন আব্বু আসে, আমার কাছে আসে, এসে ডাক দেয় আম্মুর নাম ধরে, কিন্তু তাও বলে না। তাই আমি আরেকবার ডাক দিলাম, পরে আম্মু বললো পরে আব্বু শুনে বললো আম্মুকে ডাক দিল। তখন আম্মু বললো জি। আওয়াজটা ছিল যেখানে আমরা টিভি দেখছিলাম, ওখানে এই বারান্দা ছিল। তো এখন আমি প্রথমে যাই, তারপর আব্বু আমার পিছে পিছে আসে। ওখানে আবার বারান্দাটা, আবার ওখানে জানলাও ছিল, তো বারান্দাটাও দেখা যায়। তো এখন তখন পর্দা জানলা সব খোলা ছিল, গরমকাল। তখন আম্মুকে দেখতে পাচ্ছি যে আম্মু হাত পাখা করে আবার বারান্দা একটা দোলনাও ছিল, ওখানে বসতেছে, কারণ আম্মু ওখানে সচরাচরই বসে কারেন্ট যাওয়ার পর। তাই আমি এখন আম্মুর কাছে দৌড়তে ছুটে যাই যে আম্মু কেন উত্তর দিল না, কখনো তো এরকম করে না। তো দৌড়তে ছুটে যেই যাবো, মানে বারান্দায় ঢুকে বামে তাকাবো, আম্মু মানে একটা কালো ছায়া ভ্যানিশ হয়ে গেল। আব্বুর সামনে ওই জিনিসটা ওই মুহূর্তেই ঘটছে। তারপর তো আমার মানে শরীর একেবারে হাত পা ঠান্ডা হয়ে গেল, আর কি বলবো, এটাই ছিল ঘটনা। আচ্ছা, তার মানে তুমিও দেখেছো? প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাইকৃত ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়।
আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে, যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো সাথেই আছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের গল্প শোনাতে। আশা করছি আজকের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাই যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি প্লে করেছেন, আশা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম গল্পে। মিতার পুরনো জিনিসের কেনার এক অদ্ভুত রকমের নেশা ছিল। পুরনো জিনিস দেখলে মনে হতো সেটা নিয়ে বাসা চলে যায়। যাই হোক, গত সপ্তাহে সে শহরের এক ভাঙাচোরা দোকান থেকে একটি ভারী সোনালী ফ্রেমের প্রাচীন আয়না কিনে আনে। আয়নাটার কারুকাজ এতই সুন্দর ছিল যে মিতা দামের কথা না ভেবেই কিনে ফেলল। দোকানদার যত দামেই বলেছে ঠিক তত দাম দিয়েই সে সেই আয়নাটি কিনে নিয়ে আসে এবং সে আয়নাটিকে তার বেডরুমের দেয়ালে টাঙিয়ে দেয়। জিনিসটা ঘরের সাথে অনেক বেশি মানানসই হয়েছে বলে সে মনে মনে অনেক বেশি আনন্দ পায়। যাই হোক, প্রথম কয়েকদিন সব কিছু খুবই ভালো লাগতেছিল তার, একদম সব কিছুই স্বাভাবিক অবস্থায় ছিল। আয়নাটি ঘরকে আরও বেশি উজ্জ্বল করে তুলেছিল, কিন্তু সমস্যা শুরু হয় চতুর্থ রাতের থেকে। মিতার রাতে ঘুম ভেঙে গেলে সে দেখল আয়নায় তার নিজের প্রতিফলনের পাশে একদম তার কাঁধ ঘেঁষে আর একটা মুখ দেখা যায়। মুখটার বিবর্ণ, চোখের নিচে ভারী কালি আর ঠোঁট দুটো বিভৎসভাবে হাসছে। মনে হচ্ছে কেউ যেন তাকে হাসার জন্য চাকরি দিয়ে দিয়েছে। মিতা ভয়ে একদম হিম হয়ে গেল এবং দ্রুত পিছনে ঘুরে তাকালো, কিন্তু ঘরে সে একা, আর কিছুই ছিল না। যখন সে আবার আয়নাটার দিকে তাকালো, তখন সেই দ্বিতীয় মুখটা আর নেই, কেবল মিতার ক্লান্ত, ভীত, জীর্ণ শীর্ণ একটা চেহারাই দেখা যাচ্ছিল। মিতা আসলে এই কাহিনীর পর ভাবতে লাগলো যে হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছে। এরপর সে আবারও চোখে মুখে পানি দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু পরের রাতে তার সঙ্গে ঠিক একই ঘটনা ঘটল। সে উঠল, আয়নায় যখন তার মুখটা দেখার চেষ্টা করলো, তখন তার মুখের সাথে অন্য একটি মুখ দেখা যাচ্ছিল। এবার মুখটা আরো স্পষ্ট। সে শুধু দেখল না, অনুভব করলো যেন কেউ তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। আতঙ্কিত মিতা আয়নাটি ঢেকে রাখার সিদ্ধান্ত নিল এবং সে মেয়েটি মোটা কালো কাপড় এবং পরবর্তীতে মিতা মোটা কালো একটি কাপড় দিয়ে আয়নাটি পুরোপুরিভাবে একদম ঢেকে দিল। কিন্তু তাতেও কোনো মুক্তি মিলল না। গভীর রাতে কাপড় ভেদ করে একটা তীক্ষ্ণ চাপা কান্নার শব্দ মিতা শুনতে পেল। মনে হচ্ছিল কেউ যেন ভিতরের কাচের উপর হাত ঘষছে। সবকিছু সহ্য করে মিতা তার বুকে সাহস নিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা মিতা সাহস করে কাপড়টি সরালো, কিন্তু আয়নার কাচের উপর ধুলার আস্তরণ স্পষ্ট আছে 5টি আঙ্গুলের ছাপ। মিতা দ্রুত ছাপগুলো মুছিয়ে দিল। সেই রাতে মিতা তার বন্ধু রাজীবের বাড়িতে থাকার পরিকল্পনা করল। বাড়ি থেকে বের হওয়ার ঠিক আগে সে শেষবারের মতো তার ঘরের দিকে তাকালো। আয়নাটির প্রতিবিম্ব যেন স্বাভাবিকের চেয়ে আরো বেশি পরিষ্কার। মিতা এগিয়ে গেল, নিজেকে দেখলো, কিন্তু এবার তার প্রতিবিম্ব স্থির রইল না। আয়নাটা মিতাকে ধীরে ধীরে হাসতে শুরু করলো। সে হাসিটা পরিচিত ছিল না, সেটা ছিল একটা বিবর্ণ মুখের হাসি।
তারপর আয়নার মিতা তার হাতের কাছের বাহিরে বের করে দিল। মিতা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। আয়নার ভিতরের হাতটা মিতার হাতের কবজি শক্ত করে ধরে ফেলল, বরফের মতো ঠান্ডা সেই অনুভূতি। এবার আয়নার ভিতরকার মুখটা ফিসফিস করে বলল, তুমি আর আমাকে ছেড়ে যেতে পারবে না, এটা তোমার শেষ আশ্রয়। তুমি চাইলেও এখান থেকে বের হয়ে যেতে পারবে না, কারণ তুমি এখন আমার কাছে একদম পুরোপুরি বন্দী। কিন্তু আসলে মিতা অনেক সাহসী মেয়ে, সে ভয় করে মানে এমন একটা অবস্থা করলো যে এক ঘুষি মারে, অপর হাত দিয়ে ঘুষি মেরে সেই আয়নাটি ভেঙে ফেল। এবং আয়নাটি ভেঙে ফেলার পর আসলে সে একটা অনুভব করতে লাগলো যেন কিছু একটা চলে গেছে বা একটা জিনিসকে মুক্ত করে দেওয়া হয়েছে, এমন একটা কাহিনী। আসলে তারপর পরদিন সকালে রাজীবেরা এসে দেখলো মিতা তার ঘরের মেঝেতে একদম চুপ করে বসে আছে, আর এক দৃষ্টিতে তাকিয়ে সেই আয়নার দিকেই তাকিয়ে আছে, যেন স্পষ্ট করা হলো কেউ সাড়া দিল না, কারো সঙ্গে কোনো কথা বলল না মিতা। আজও মিতা ওই আয়নার সামনে বসে থাকে, তার চোখের কোনো জ্যোতি নেই। আর মধ্যখানে যখন ঘরের আর কেউ থাকে না, তখন আয়নার ভিতরে মিতার প্রতিফলনের পাশে আর একটা বিবর্ণ মুখ দেখা যায়। সেটা বিজয়ী হাসির হাসে, আর মিতা কোনোদিন সেই আয়না থেকে মুক্তি পায়নি। যতদিন বেঁচে ছিল সেই আয়নার কথা মতো বা আয়না যেই কাজটা করতে বলে সে সেই কাজটা করেই বেঁচে ছিল আজীবন। তো দর্শক, আমাদের গল্পটি ছিল এতটুকুই। আশা করতেছি আপনাদের কাছে গল্পগুলো ভালো লেগেছে। যদি গল্পগুলো এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক, কমেন্ট এবং আমাদের গল্পটি শেয়ার করে দেবেন। তো দর্শক, শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।